বাছাইয়ের পর ইসির হুইসেলের অপেক্ষায় প্রার্থীরা শেষ মুহূর্তেও সবার জন্য সমান সুযোগের প্রতিশ্রুতি। ঝুঁকিপূর্ণ 16,500 কেন্দ্র ঘিরে নিরাপত্তার ছক। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। নতুন বাংলাদেশ গড়তে গণভোটে হ্যাঁ এর পক্ষে সিল দেওয়ার আহ্বান প্রধান উপদেষ্টার। কয়েক জেলায় উপদেষ্টাদের সচেতনতামূলক প্রচার। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা কয়েকটি দেশের দূতদের সঙ্গে তারেক রহমানের বৈঠক। যশোরে ভার্চুয়াল সভায় বললেন, জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনাই লক্ষ্য। আমরা রাজনীতিটাকে এমনভাবে নিয়ে যেতে চাই যাতে সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি সেই মানুষগুলোর পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। সুষ্ঠু ভোট আয়োজনে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে দেখা করে শঙ্কার কথা জানালো এনসিপি। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করলেন হাইকোর্ট। প্রতিবাদে সিলেটের সড়ক অবরোধ, বিক্ষোভ। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় এক র্যাব সদস্য নিহত। সিএমএইচ এর চিকিৎসাধীন, গুরুতর আহত 3 জন। চীনা রাষ্ট্রদূতকে নিয়ে তিস্তা অববাহিকা পরিদর্শন করলেন উপদেষ্টা রিজওয়ানা। অন্তর্বর্তী আমলের শুরু না হলেও এগোবে মহাপরিকল্পনা। যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না। ফলে এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে, ভারতে বিশ্বকাপে খেলতে না গেলে বাংলাদেশের জায়গায় সুযোগ পাবে স্কটল্যান্ড। খবর এএফপির। নিজেদের অবস্থানে অনড় বিসিবি। ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। নির্বাচনের প্রস্তুতিতে আরও 8 ঘাট বেঁধে নেমেছে ইসি। আর প্রার্থীরা আছেন যাচাই বাছাই শেষে প্রচার শুরুর অপেক্ষায়। 28 জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। যাচাই বাছাইয়ে কমিশনের ভূমিকা নিয়ে দলগুলো আক্ষেপ প্রকাশ করলেও কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলছেন, কোনো রাজনৈতিক চাপে নেই তারা, সব দলই তাদের কাছে সমান। ধাপে ধাপে প্রকাশ করা হচ্ছে আসনভিত্তিক ভোট কেন্দ্রের গেজেট। ব্যালট ও সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে 2 ও 3 ফেব্রুয়ারি। নির্বাচনের লক্ষ্যে আসনভিত্তিক ভোট কেন্দ্রের গ্যাজেট প্রকাশ শুরু করেছে ইসি। গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী ভোটের তারিখের অন্তত 25 দিন আগে ভোট কেন্দ্রগুলোর চূড়ান্ত তালিকা গেজেটে প্রকাশের বিধান আছে। ইসির আদেশে উপসচিব মোহাম্মদ হুমায়ুন কবির স্বাক্ষরিত ভোট কেন্দ্রের গেজেটে প্রতিটি নির্বাচনী এলাকার নাম, অন্তর্ভুক্ত উপজেলা, ইউনিয়ন, ভোট কেন্দ্রের নাম ও অবস্থান সহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। এছাড়া আগামী 28 জানুয়ারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে বিশেষ সভা করবে ইসি। সেখানে যাচাই বাছাই করা হবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্বাচনের প্রস্তাবিত বাজেট। এছাড়া নির্বাচনী পর্যবেক্ষকদের অনুমতি দেওয়ার কথাও রয়েছে। নির্ধারণ করা হয়েছে আরও কিছু কর্মপরিকল্পনা। ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বাহিনীর ক্যাম্প তৈরি না করারও নির্দেশ দিয়েছে ইসি। এদিকে সোমবার দুপুরে নির্বাচন ভবনে কথা বলেন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। আশা প্রকাশ করেন একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচনে অংশ যারা নিবে তারা নির্বাচন কমিশনের দৃষ্টিতে সবাই সমান। ভালো দিক লক্ষণীয় যে সবাই আসতেছে নির্বাচন কমিশনে, তাদের অভিযোগ, অনুযোগ, পরামর্শ এগুলো দিচ্ছে। এতে করে কিন্তু নির্বাচন কমিশন এনরিচ হচ্ছে। ছোটোখাটো সমস্যা যেগুলো আছে সেগুলো আমরা সমাধান করছি। বড় ধরনের কোনো সমস্যা নির্বাচন কমিশন এখনো পর্যন্ত করে নাই এবং সমস্যায় পড়ে নাই। কমিশনকে অস্বাভাবিক অভিজ্ঞতার সম্মুখীন হতে হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, কোনো কমিশনই দুবার নির্বাচন আয়োজনের সুযোগ পায় না। তবে দেশের নাগরিক হিসেবে প্রয়োজনীয় অভিজ্ঞতা নিয়েই মাঠে নেমেছে ইসি। একটা কমিশনের একটা জাতীয় সংসদ নির্বাচন করারই সুযোগ থাকে 5 বছরের ভিতরে, সুতরাং 2বার তো কেউ সুযোগ পায় না। কোনো নির্বাচন কমিশনই
আগে একটা জাতীয় সংসদ নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে কিন্তু কমিশনের দায়িত্ব কোনো চাপ নেই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এদিকে পক্ষপাতিত্বের অভিযোগে আজও নির্বাচন ভবন ঘেরাও করে ছাত্রদল। সকাল 11টা থেকে কর্মসূচি পালন করে তারা। অবশ্যই আজকের দিনের মধ্যে এই বিষয়ে আমরা আমাদের ফলাফল চাই এবং আমরা সুষ্ঠুভাবে আগামী 22 জানুয়ারি থেকে পুরো বাংলাদেশে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল নির্বাচনী কার্যক্রমে অংশগ্রহণ করতে চাই। সেজন্য আজ আপনারা সেই সমাধান দেবেন। এর আগে গতকাল নির্বাচন ভবনে কমিশনারদের সঙ্গে বৈঠক করে ছাত্রদলের 5 সদস্যের একটি প্রতিনিধি দল। দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ভবন ঘেরাও চলবে বলে জানিয়েছেন ছাত্রদল সভাপতি তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 16,500 ভোট কেন্দ্রই ঝুঁকিপূর্ণ। এজন্য 2 ধাপে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় 9 লাখ সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের নির্দেশনা দেওয়া হয়েছে। কেউ বাধা দিলে কঠোরভাবে দমন করা হবে। জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হচ্ছে 22 জানুয়ারি থেকে। এর মাধ্যমে নির্বাচনী ডামাডোল শুরু হলেও শঙ্কা আছে আইনশৃঙ্খলা ও প্রার্থীদের নিরাপত্তা নিয়ে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 42,761 ভোট কেন্দ্রের মধ্যে 16,500ই ঝুঁকিপূর্ণ। ভোটকেন্দ্র সহ নির্বাচনের সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে আলোচনা হয় উপদেষ্টা কমিটির বৈঠকে। সিদ্ধান্ত হয় ভোটকেন্দ্রের নিরাপত্তায় দ্বিতীয় ধাপে 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত 7 দিন দায়িত্ব পালন করবে বিভিন্ন বাহিনীর সদস্যরা। এর মধ্যে নির্বাচনের আগের 4 দিন থাকবে বাহিনীগুলোর নিবিড় টহল। সব মিলিয়ে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনীর 8,97,117 জন সদস্য মোতায়েন থাকছে। নির্বাচনের অনিয়ম পর্যবেক্ষণে থাকছে 25,000 বডি ক্যামেরা, 418টি ড্রোন ও বিভিন্ন বাহিনীর ডগ স্কোয়াডও। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছে তারাও বলবৎ থাকবে। দ্বিতীয় পর্বে ভোট কেন্দ্রিক মোতায়েন, সেখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। নির্বাচন শান্তিপূর্ণ করতে 31 জানুয়ারির মধ্যে বৈধ অস্ত্র জমা দেওয়ার প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও প্রার্থী ছাড়া কেউ আগ্নেয়াস্ত্র বহন করতে পারবে না। শুধু যারা ইলেকশন করবে বা ক্যান্ডিডেট যারা, তাদের অস্ত্রটা তারা রাখতে পারবে। আর তারা যদি নিজেদের হাতিয়ার না থাকে, তারা একজন গানম্যানের মতো তারা একজন রাখতে পারবে। উপদেষ্টা কমিটির বৈঠকে 12 ফেব্রুয়ারি নির্বাচন পেছানো নিয়ে কিছু রাজনৈতিক দলের বক্তব্যের প্রসঙ্গ ওঠে। তবে বৈঠকে ঘোষিত সময়ে নির্বাচন নিয়ে শঙ্কা উড়িয়ে দেয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচন বাধাগ্রস্ত করতে পারে এমন সন্ত্রাসীদের গ্রেফতারের নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনে প্রতিবন্ধকতা ও বাধা সৃষ্টি করতে পারে এমন দুষ্কৃতিকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের ব্যবস্থা গ্রহণ করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, আইন শৃঙ্খলা রক্ষায় গত 1 মাসে ডেভিল হান্ট ফেজ 2 অভিযানে 19,854 জনকে গ্রেফতার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 346টি আগ্নেয়াস্ত্র, গ্রেনেড, মর্টার, গোলা। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের দিন গণভোটে হ্যাঁতে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে থাকতে এবং নতুন বাংলাদেশ গড়তেই হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান বলে জানান তিনি। সোমবার দেশের বিভিন্ন জেলায় গণভোটের পক্ষে প্রচারে অংশ নেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। সংসদ নির্বাচন ও গণভোট 12 ফেব্রুয়ারি। তার আগে গণভোটের হ্যাঁর পক্ষে একযোগে সারা দেশে প্রচারে উপদেষ্টারা। সোমবার বিভিন্ন জেলায় যান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা। তাদের এই ক্যাম্পেইনের মধ্যেই সন্ধ্যা 6:30টায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভিডিও বার্তায় হ্যাঁ ভোটের পক্ষে সমর্থন চান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে
তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। বৈষম্য, শোষণ ও নিপীড়নমুক্ত বাংলাদেশ গড়তে হ্যাঁ ভোটের গুরুত্ব তুলে ধরেন প্রধান উপদেষ্টা। বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। আপনার মৌলিক অধিকার আরও সুরক্ষিত হবে। আগামী নির্বাচনে গণভোটে অংশ নেন। রাষ্ট্রকে আপনার প্রত্যাশা মতো গড়ে তোলার জন্য হেঁতে সিল দেন। গণভোট কোনো দলের চাওয়া নয়, এটি বাংলাদেশের মানুষের স্বার্থে। বৈষম্য, নিপীড়ন ও দুর্নীতি বন্ধ করতে এর পক্ষে থাকার আহ্বান জানিয়েছেন উপদেষ্টারা। জারিন অর্নি, যমুনা নিউজ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। এ সময় দূতাবাসের আরও কয়েকজন কর্মকর্তাও উপস্থিত ছিলেন। বিকেল 4টা নাগাদ গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাতে তারেক রহমানের সঙ্গে মহাসচিব মির্জা ফখরুল সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন। এর আগে বেলা 11টার পর তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত কানাডার রাষ্ট্রদূত অজিত সিং। আর বিকেলে সৌজন্য সাক্ষাতে যায় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতরা। মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সেন্তিয়াগা ওচোয়া, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্স, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার, জার্মানির রাষ্ট্রদূত আজিম ট্রোস্টার, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, ফ্রান্সের রাষ্ট্রদূত মারি মাসুপ্তা এবং নেদারল্যান্ডসের আন্দ্রে কার্স্টেন্স। পরে বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য হুমায়ুন কবির জানান, নির্বাচনী পরিবেশ নিয়ে রাষ্ট্রদূতেরা সন্তোষ প্রকাশ করেছেন। নির্বাচন নিয়ে দে আর ভেরি মাচ এক্সাইটেড। এটা ডেমোক্রেটিক ট্রানজিশন এখন হচ্ছে এবং হতে যাচ্ছে, তো এটা নিয়ে দে আর এক্সাইটেড। তারা এনভায়রনমেন্ট নিয়ে সন্তুষ্ট এবং মানে ভালো একটা প্রসেসের দিকে এখন বাংলাদেশ যাচ্ছে। শুধু মিছিল, মিটিং আর স্লোগান নির্ভর রাজনীতিতে সীমাবদ্ধ থাকতে চায় না বিএনপি, বরং মানুষের কল্যাণে সরাসরি কাজ করাকেই নিতে চায় রাজনীতির মূল লক্ষ্য হিসেবে। এই মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। যশোরে বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সাথে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন তিনি। জানান, বিএনপি ক্ষমতায় গেলে স্বাস্থ্যসেবা, কৃষি ও সামাজিক নিরাপত্তায় বড় ধরনের জনবান্ধব কর্মসূচি বাস্তবায়ন করা হবে। ধন্যবাদ জ্ঞাপন করছেন। দুপুরে যশোরে বিরল রোগে আক্রান্ত শিশু আফিয়ার পরিবারের সঙ্গে ভার্চুয়ালি সাক্ষাৎ করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় আফিয়া ও তার মায়ের জন্য বিএনপির পক্ষ থেকে নির্মিত একটি নতুন ঘর আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরিবারের খোঁজ খবর নেয়ার পাশাপাশি ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি। খালেদা জিয়া যেমন আপনাদের পাশে ছিলেন, ঠিক খালেদা জিয়ার দল বিএনপিও ইনশাআল্লাহ আগামী দিনে শক্তভাবে, দৃঢ়ভাবে আপনাদের পাশে থাকবে। পরে ভার্চুয়াল অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে দেশের রাজনীতির ভবিষ্যৎ নিয়েও বক্তব্য রাখেন তারেক রহমান। বিএনপি চেয়ারম্যানের ভাষায়, ক্ষমতার রাজনীতি নয়, মানুষের কল্যাণই বিএনপির রাজনীতির মূল অঙ্গীকার। আগামীতে দলটি গুরুত্ব দিতে চায় জনবান্ধব ও জনকল্যাণমূলক কার্যক্রমে। রাজনীতিটাকে শুধু স্লোগান, মিটিং, মিছিল এর মধ্যে আমরা সীমাবদ্ধ রাখতে চাই না। আমরা রাজনীতিটাকে এমনভাবে নিয়ে যেতে চাই যাতে সাধারণ মানুষ বলতে আমরা যাদেরকে বুঝি, সেই মানুষগুলোর পাশে যাতে আমরা দাঁড়াতে পারি। বক্তব্যে বিএনপি চেয়ারম্যান বলেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের উপকার করা। জনগণের জীবনে বাস্তব পরিবর্তন আনাই বিএনপির রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেন তিনি। মঞ্চে দাঁড়িয়ে এক রাজনৈতিক দল আরেক রাজনৈতিক দলের বিভিন্ন কাজের সমালোচনা করছে, বিভিন্নভাবে দোষারোপ করছে। আমরা অনেক দিন ধরে, বহু বছর ধরে হয়তো আমরা রাজনীতির একটি স্টাইল ফলো করেছি। এখন বোধহয় আমাদেরকে একটু পরিবর্তন করা প্রয়োজন। আমাদের রাজনীতিটা সোজা কথায়, অল্প কথায়, এক কথায় মানুষের পাশে গিয়ে দাঁড়ানো, এটি হচ্ছে সবচেয়ে বড় রাজনীতি। তারেক রহমান আরও বলেন, ক্ষমতায় গেলে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি পুনরায় চালু করা হবে বন্যা ও জলাবদ্ধতা নিরসনে দেশ জুড়ে খাল খনন কার্যক্রম। তাহলে কথা একটি, কাজ একটি। করব কাজ, গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। অলক হাসান, যমুনা নিউজ।
মনোনয়ন বাছাইয়ে সবসময় ছোটখাটো ভুল হয়ে থাকে, তাই নির্বাচন কমিশনের প্রতি আস্থা রাখতে চায় বিএনপি। এমনটাই জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যোগ্যতার সাথে কাজ করছে ইসি, আগামীতেও একই ধারায় নির্বাচন পরিচালনা করবে। সকালে জিয়া উদ্যানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে জিয়াউর রহমানের দেখানো উদার গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার শপথ নেন বিএনপি নেতারা। আজ এমন মানুষের জন্মদিন যার হাত ধরে দেশে প্রতিষ্ঠিত হয় বহুদলীয় গণতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, মুক্ত পররাষ্ট্রনীতি, যিনি দিয়েছেন মধ্যপন্থী রাজনীতির দীক্ষা। সেই জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে জিয়া উদ্যানে ঢল নামে বিএনপি ও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের। সকালে জিয়াউর রহমানের সমাধিতে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যরা। দলীয় নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। পরে দেশের অগ্রযাত্রায় জিয়াউর রহমানের অবদান তুলে ধরেন বিএনপি মহাসচিব। তার অনুসৃত যে পথ, সেই পথে আমরা সামনের দিকে এগিয়ে যাই, একটা উদার গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করবার লক্ষ্যে আমরা আরো দৃঢ়ভাবে শপথ গ্রহণ করি। একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি। কেউ কেউ নির্বাচনকে সামনে রেখে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে নানা আশঙ্কার কথা বললেও মির্জা ফখরুল এ নিয়ে কোনো অভিযোগ করেননি। বাছাই হয় তখন কিছু সমস্যা থাকে, এটা নতুন কোনো ব্যাপার না। আমরা এখন পর্যন্ত নির্বাচন কমিশনকে দেখেছি যে মোটামুটিভাবে তারা যোগ্যতার সঙ্গেই কাজ করছে। আমাদের যে সমস্যাগুলো একটা আমরা মনে করেছি, সেগুলো আমরা গতকাল তার সামনে তুলে ধরেছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গেই এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। শ্রদ্ধার ফুলে ভরে ওঠে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিস্থল। জিয়া দম্পতির দেখানো সততা আর দেশপ্রেম আগামীর বিএনপি ধারণ করে চলবে প্রত্যাশা নেতাকর্মীদের। বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং দেশ সামনের দিকে এগিয়ে যাবে। আগামীর বাংলাদেশ একটি মানবিক, একটি গণতান্ত্রিক, একটি সম্প্রীতির এবং একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবেন। বীরুত্তম জিয়াউর রহমান 1936 সালে বগুড়ার গাবতলীতে জন্ম নেন। কারাগারে যাওয়ার আগে প্রতি বছরই প্রায় এ দিনে খালেদা জিয়া স্বামীর সমাধিতে আসলেও এখন তিনি নিজেই চিরনিদ্রায় শায়িত জিয়ার পাশে। এবার এমন এক সময় জিয়াউর রহমানের জন্মবার্ষিকী পালন করছে বিএনপি, যখন মানুষের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতা যাওয়ার চ্যালেঞ্জের মুখে দলটি। তবে এই নেতাকর্মীদের বিশ্বাস, শেষ পর্যন্ত মানুষ জিয়াউর রহমানের দেখানো সেই জাতীয়তাবাদী আদর্শে আস্থা খুঁজে পাবে, যেখানে আছে দেশপ্রেম, গণতন্ত্র আর স্বনির্ভর হওয়ার প্রস্তুতি। আরফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বিএনপি ও ছাত্রদলের চাপের কারণে নির্বাচন কমিশন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিক প্রার্থীদের পক্ষে পক্ষপাতমূলক রায় দিয়েছে। এমনটা চলতে থাকলে জোট বেঁধে মাঠে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। কোনো ইলেকশন ইঞ্জিনিয়ারিং মেনে নেওয়া হবে না উল্লেখ করে বলেন, এবারের নির্বাচন হবে ৯১-এর মতো। আর এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ বলেন, গণভোটের প্রচারণা ঘিরে শোকজ দিয়ে ইসি সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছেন। ভোটের পরিবেশ নিয়ে আলোচনা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দল। প্রায় ১ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমে কথা বলেন দলের নেতারা। মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া জানান, এনসিপিকে হেয় করতে নাহিদ ইসলাম এবং নাসিরউদ্দিন পাটোয়ারিকে শোকজ করেছে ইসি। একেবারে ইসি থেকে মাঠ পর্যায় পর্যন্ত এক ধরনের একপাক্ষিক পক্ষপাতদুষ্ট আচরণ দেখতে পাচ্ছি। মিডিয়া ট্রায়াল করার জন্য, আমাদের প্রার্থীদেরকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগসাজশের মাধ্যমে এই ধরনের শোকজগুলো দেওয়া হচ্ছে। একটা পরিকল্পিত উপায়ে একটা নির্দিষ্ট দলকে বা গোষ্ঠীকে ক্ষমতায় আনার জন্য দেশের মানুষের ভোটাধিকারকে অবজ্ঞা করে একটা সেটেলড নির্বাচন করতে আমরা দিব না। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, বিএনপির চাপে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছে কমিশন। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপি দায়ে যারা অভিযুক্ত তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট। তারা করেছে বিএনপির চাপে। বেগম খালেদা জিয়ার মৃত্যুকে ব্যবহার করে শোক সভার নামে বিভিন্ন রাজনৈতিক প্রচারণা, ইলেকশন নির্বাচনী প্রচারণা করা হচ্ছে, কম্বল বিতরণ করা হচ্ছে।
এই সব কিছুর মধ্যে দিয়ে তারা কিন্তু প্রচারণা করছে, যেটা ইলেকশন কমিশন দেখেও না দেখার ভান করছে। নির্বাচন নিয়ে বিএনপি দায়িত্বশীল আচরণ করছে না বলেও মনে করেন নাহিদ ইসলাম। ইলেকশন কমিশনের সামনে গিয়ে বসে থাকলে যদি ইলেকশন কমিশন তাদের পক্ষে অবস্থান নেয়, তাহলে কিন্তু আমাদেরকেও তাহলে ইলেকশন কমিশনের সামনে অবস্থান নিতে হবে। কিন্তু যদি ইঞ্জিনিয়ার একটা ইলেকশন করার পরিকল্পনা থাকে, যদি প্ল্যান থাকে কারো এরকম, তাহলে সেই প্ল্যান ভেস্তে যাবে এবং এটা প্রতিহত করা হবে। তাহলে 2008-এর মতো কোনো নির্বাচনের যদি পরিকল্পনা থাকে, এটা এবার সফল হবে না, এবার 91-এর মতো ইলেকশন হবে। নির্বাচন কমিশন নির্দিষ্ট কোনো দলের দিকে ঝুঁকে পড়লে 10 দলীয় জোট মাঠে নামবে হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বিগত দিনের মতো পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সরকারকে নির্বাচনী পরিবেশ নিরপেক্ষ রাখার আহ্বান জানিয়ে তিনি অভিযোগ করেন, একটি দলকে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এদিকে ইসলামী আন্দোলন জোট ছেড়ে যাওয়ায় ফাঁকা 47টি আসনের বিষয়ে বৈঠক করেছে 10 দলের লিয়াজো কমিটি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে এসব আসনে নতুন করে প্রার্থী ঘোষণা করবে 10 দলীয় নির্বাচনী ঐক্য। সোমবার দুপুরে ইসলামী আন্দোলনের জন্য ফাঁকা রাখা 47টি আসনের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে জামাত নেতৃত্বাধীন 10 দলীয় নির্বাচনী ঐক্যর লিয়াজো কমিটি। জামাতের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন কমিটির সদস্যরা। বৈঠকে অংশ নেয়া জোট নেতারা জানান, ফাঁকা রাখা আসনগুলোর ব্যাপারে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানানো হবে মঙ্গলবার। বলেন, আসন বন্টনে দলগুলোর প্রার্থীদের জনপ্রিয়তাকে গুরুত্ব দেয়া হবে। আগামীকালকের মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, এটা কি আপনাদের বাড়ছে? তাহলে আগামীকালকে জানতে পারবেন। আমরা 3টা অতিরিক্ত পেয়েছি, 700-এর মধ্যে আর কি 3টা। এটা হচ্ছে আপনার বরগুনা 1, পটুয়াখালী 4 আর খুলনা 4। বিকেলে সাংবাদিকদের সাথে নির্বাচন ও সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেন জামাত ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। জানান, ইসলামী আন্দোলনকে জোটে রাখতে শেষ পর্যন্ত আন্তরিক ছিল জামাত। ইসলামী আন্দোলনের সাথে শুরু থেকেই আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতেছিলাম এবং পরিস্থিতি প্রায় অনেকটা ফিনিশিং পর্যায়ে গিয়েছিল। আমাদের সাথে সর্বশেষ যে আলোচনা হয়েছে, ওনারা বলেছিলেন একটু বেশি সংখ্যায় সিট তারা চেয়েছিলেন, আমরা বলেছি না, এতটুকুতেই। ডাক্তার তাহের বলেন, জামাত নির্বাচনের পক্ষে, তবে বিগত দিনের মতো কোনো পাতানো নির্বাচন হতে দেয়া হবে না। যে কোনো মূল্যে জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে হবে। ইলেকশন কমিশনের ভূমিকা আমরা শুরু থেকে বলেছি এ বিট বায়াসড, এবং তারা বিশেষ দলের পারপাস সার্ভ করার জন্য চেষ্টা করছে। চিফ অ্যাডভাইজারকে এ ব্যাপারে স্পষ্ট বলে দিয়ে আসছি এবং উনি বলছেন যে উনি এটার প্রতিকার করার জন্য চেষ্টা করবেন। নির্বাচন হওয়ার ব্যাপারে আমি এখনো আশাবাদী। তারপরেও যদি দেখা যায় নির্বাচন সঠিক সুষ্ঠু হচ্ছে না, উই হ্যাভ টু ফেস দ্য কনসিকুয়েন্সেস। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ইসির সামনে ছাত্রদলের নির্বাচন কমিশন ঘেরাও সহ তাদের কার্যক্রমকে ধ্বংসাত্মক আখ্যা দেন তাহের। ছাত্রদল যেখানে বসে আছে, কেন এটা আমাদের স্পষ্ট না। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা। পূর্ব নির্ধারিত তফসিল মোতাবেক আগামীকালই কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরে উচ্চ আদালতে নির্বাচন স্থগিতের খবর পাওয়ার পরপরই ক্যাম্পাসের সামনে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবস্থান নেন তারা। এতে মহাসড়কের একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে প্রশাসনের আশ্বাসে 3 ঘণ্টা পর শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। তবে ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। সন্ধ্যার দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আলোচনায় বসে শিক্ষার্থীরা। তাদের দাবি, আগামীকালই হতে হবে কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের নির্বাচন। এদিকে দুপুরে 8 নির্বাচন কমিশনার দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণা দেন। কয়েক দফা তারিখ পরিবর্তন করে 20 জানুয়ারি সাকসু নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযানে গিয়ে সন্ত্রাসী হামলায় নিহত হয়েছেন এক র্যাব সদস্য। গুরুতর আহত হয়েছেন 3 জন। সোমবার বিকেলে জঙ্গল সলিমপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত র্যাব সদস্যের নাম মোহাম্মদ মোতালেব। তিনি র্যাব 7-এ উপসহকারী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। র্যাব জানায়, একটি আভিযানিক দল জঙ্গল সলিমপুরে অভিযান পরিচালনা করতে যায়। এ সময় তাদের উপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। গুরুতর আহত হন 4 জন র্যাব সদস্য। পরে তাদের উদ্ধার করে সিএমএইচ হাসপাতালে নেওয়া হলে মোতালেবকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এই ঘটনার পর থেকে জঙ্গল সলিমপুরের থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন করা হয়েছে।
দর্শক, এ বিষয়ে আরো আপডেট জানার চেষ্টা করব। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সুমন, জানাবেন হামলার বিষয়ে নতুন কোনো তথ্য কি আপনার কাছে রয়েছে কিনা, এবং আহত 3 র্যাব সদস্যের অবস্থা এখন কেমন? ইরশাদ, আহত 3 র্যাব সদস্য এখনো পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি রয়েছে এবং তারা সেখানে চিকিৎসা তাদের আসলে চলছে। এখন পর্যন্ত র্যাব আসলে সবগুলো বিষয় নিয়ে গণমাধ্যম কর্মী কিংবা এখনো পর্যন্ত বক্তব্য দেওয়ার পরিস্থিতি আসলে কোনো কর্মকর্তা নেই। তারা এখনো পর্যন্ত অভিযান পরিচালনা করছেন। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছি। এখানে আসলে যে র্যাব সদস্য মারা গিয়েছেন আব্দুল মোতালেব, তার মরদেহটি এখানে আনার কথা রয়েছে। আমরা গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছি। এখনো পর্যন্ত সেই মরদেহটি এখানে আনা হয়নি। এখানে আসলে মূলত ময়নাতদন্ত করা হবে। এখনো পর্যন্ত মরদেহ কিংবা যারা আহত রয়েছেন তারা সম্মিলিত সামরিক হাসপাতালে রয়েছে এবং সেখানকার যারা কর্মকর্তা রয়েছে তারাও আসলে এই বিষয়গুলো নিয়ে এখনো পর্যন্ত গণমাধ্যম কিংবা কারোর সাথে কথা বলেনি। আমরা ঘটনার পরপরই দেখছি র্যাব, পুলিশ, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু একযোগে জঙ্গল সলিমপুরে তারা অভিযান চালাচ্ছেন। কারা এই ঘটনাটি ঘটিয়েছেন তাদেরকে চিহ্নিত করে তাদেরকে গ্রেপ্তারের আসলে যেই প্রসেসটি সেটি তারা শুরু করছে এবং এখনো পর্যন্ত সেখানে অভিযান চলছে। যদিও বা বিষয়টি একেবারেই সিরিয়াস পর্যায়ে আসলে আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছে এবং সেটি খুব দুর্গম এলাকা হওয়ায় গণমাধ্যম কর্মীদেরও সেখানে যেতে কিছুটা নিরুৎসাহিত করা হচ্ছে। সব মিলিয়ে আমরা অপেক্ষা করছি কি ঘটনা ঘটেছে সেখানে এবং কারা ঘটেছে সেই বিষয়টি যখন র্যাব সদস্যরা আমাদের এখানে বিস্তারিত তুলে ধরবেন তখন কিন্তু আসলে ইরশাদ আপনার মাধ্যমে আমরা যমুনা টিভির যারা দর্শকরা রয়েছেন তাদেরকে আসলে জানিয়ে দেব। অন্তর্বর্তী সরকারের মেয়াদে শুরু হচ্ছে না তিস্তা মহাপরিকল্পনার কাজ, তবে হতাশা ছড়ানো যাবে না, এই মন্তব্য করেছেন পানি সম্পদ উপদেষ্টা রিজওয়ানা হাসান। আর চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, প্রকল্পের উচ্চতর যাচাই বাছাই কার্যক্রম চলমান, যত দ্রুত সম্ভব সেটি বাস্তবায়ন করা হবে। এই ঘোষণায় আশাহত তিস্তাপাড়ের মানুষ। এই সরকারের সময়েই কাজ শুরু না হলে পরবর্তীতে অনিশ্চয়তার আশঙ্কা নদী বাঁচাও আন্দোলন সংশ্লিষ্টদের। তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের অংশ হিসেবে অববাহিকা পরিদর্শনে পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার সকালে তারা রংপুরের কাউনিয়ায় তিস্তা সড়ক সেতু পয়েন্টে আসেন। সেখানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বর্তমান তিস্তার অবস্থা সম্পর্কে অবহিত করেন তাদের। পরে তারা রেলওয়ে সেতু পয়েন্ট থেকে একটি স্পিডবোটে নদীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এরপর যান তালুক শাহবাজ পয়েন্টে। সেখানে পরিদর্শনের পর তীরবর্তী এলাকার মানুষের সাথে কথা বলেন। পরিদর্শন শেষে চীনা রাষ্ট্রদূত বলেন, প্রকল্পের যাচাই বাছাই চলমান, যত দ্রুত সম্ভব আনুষ্ঠানিকতা শেষ করবে তার দেশ। দ্রুত সময়ের মধ্যে সব ধরনের পর্যবেক্ষণ শেষে কাজ শুরু করতে পারবো বলে আমরা আশাবাদী। আমরা প্রকল্পটি যাচাই বাছাই করছি, একটি টেকসই সমাধান খুঁজছি। প্রকল্প বাস্তবায়নে সব ধরনের সহায়তা আমরা দিয়ে যাচ্ছি। তারিখ ঘোষণার পরও কেন শুরু হচ্ছে না প্রকল্পের কাজ, ব্যাখ্যা দেন উপদেষ্টা। এটা যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না, কারণ উনি এই প্রকল্পটা করার ব্যাপারে চীন সরকার, বাংলাদেশ সরকার উভয়ই প্রতিশ্রুতিবদ্ধ। উপদেষ্টা ও রাষ্ট্রদূতের এই বক্তব্যে আশাহত তিস্তাপাড়ের মানুষ। এখন তিস্তা তো ভাঙ্গন বন্ধ কিন্তু থামে না। তিস্তা কিন্তু প্রতি বছর আসে, ভেঙে কিন্তু চুরমার করে দিয়ে যায়। ওনারা বলছিলেন যে 1 জানুয়ারি উদ্বোধন হবে, সেটা যখন হয়নি তার মানে ওনাদের হাতে কোনো কিছু করার নাই। আর অন্তর্বর্তী সরকার 1 বছরের হিসাব দেয় বা 1.5 বছরের কথা, তারা তাই বলবে। তারা তো আর 16 বছরের দায়িত্ব নেবে না, 54 বছরের দায়িত্ব নেবে না। এই সরকারের উচিত উদ্বোধনটা করে দেওয়া, আর ঋণ প্রক্রিয়া যেগুলো আছে সেগুলো আপনি পাঠান, পরে নির্বাচিত সরকার আসি যদি না করে আমরা দেখব। তিস্তা মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের দাবিতে 54 বছর ধরে আন্দোলন করছে এই অঞ্চলের মানুষ। একসময়ের উত্তাল তিস্তার এখন এই বিবর্ণ দশা। হেঁটে বেড়ানো যায়, হাঁটুর নিচে পানি। তিস্তা অববাহিকার ক্ষত বিক্ষত মানুষদের প্রত্যাশা ছিল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে অন্তত তারা তিস্তা মহাপরিকল্পনার কাজটা শুরু করে দিয়ে যাবেন। কিন্তু আজ পানি সম্পদ উপদেষ্টার সর্বশেষ বক্তব্যে স্পষ্ট হলো, এই কাজ আর এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে হচ্ছে না। তাহলে হবে কখন? এই প্রশ্ন এই অঞ্চলের 2 কোটি মানুষের। সরকার মাঝারুল মান্নান, যমুনা নিউজ, কাউনিয়া, রংপুর।
গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিলেন ভুক্তভোগী বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী। ট্রাইব্যুনালে তুলে ধরেন জেআইসি সেলের গোপন বন্দিশালায় ৭ মাস নির্যাতনের কথা। ২৬ জনকে গুমের মামলায় সোমবার দেয়া সাক্ষ্যে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক মতাদর্শী হওয়ায় শারীরিক নির্যাতন করা হয় টানা ৭ মাস। শেখ হাসিনা সহ অভিযুক্ত সেনা কর্মকর্তার বিচার চান হুম্মাম কাদের। চিফ প্রসিকিউটর বলেন, গুমের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে এসব অপরাধের বিচার নিশ্চিত করতে হবে। ২৬শে জানুয়ারি হুম্মাম কাদের চৌধুরীকে জেরা করবেন আসামি পক্ষ। এদিকে নারায়ণগঞ্জে ১০ জনকে হত্যায় শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। তৎকালীন ডিরেক্টর ছিলেন ডিজিএফআইয়ের, তাদেরকে অ্যাকিউজ করা হয়েছে। তার সাথে সাথে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এখানে অ্যাকিউজ করা হয়েছে, বিকজ কমান্ড রেসপন্সিবিলিটি ওনার ছিল এবং হুকুমটাও ওনার থেকে এসেছিল। নিজের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ থাকলে তা তদন্তের আহ্বান জানিয়েছেন এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বাংলা মোটরের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এই আহ্বান জানান তিনি। নির্বাচনে গণমানুষের আর্থিক সহযোগিতা বিষয়ক একটি ওয়েবসাইটের উদ্বোধন সংক্রান্ত ব্রিফিংয়ে আসিফ মাহমুদ বলেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বললেই নানা মহল থেকে এমন অভিযোগ তোলা হয়। ভবিষ্যতে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখার কথা জানান তিনি। উদ্বোধন করা ওয়েবসাইটটির নাম ডোনেট এনসিপি বিডি অর্গানাইজ। এটির মাধ্যমে এনসিপির যে কোনো প্রার্থীকে যে কেউ আর্থিক সহযোগিতা পাঠাতে পারবে। যখনই আমরা কোনো অনিয়মের বিরুদ্ধে কথা বলি, যখনই সাপ্লাই দেওয়া নিউজ আমাদের আহ্বানের বিরুদ্ধে করা হয়েছে, আমার বিরুদ্ধে করা হয়েছে, দেখতে পান আগামী 2 দিনের মধ্যে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। কারণ আমরা ঋণ খেলাপিদের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান দেখিয়েছি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল এরকম কঠোর অবস্থান নিতে পারেনি। আমরা দ্বৈত নাগরিকত্বধারীদের দেওয়ার বিষয়েও শক্ত অবস্থান নিয়েছি। আইএমএফ এর ঋণের কিস্তি না এলেও অর্থনীতির বিভিন্ন চাহিদা ভালোভাবে সামাল দেয়া গেছে। ২০০০ কোটি টাকা ঋণ দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে ব্যাংকগুলোর। রাজনৈতিক সরকার এলে আর্থিক স্থিতিশীলতা আরও বাড়বে, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। সন্ধ্যায় মেট্রোপলিটন চেম্বার আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধে বলা হয়, দেশের সরকারের বিভিন্ন দপ্তর এমনকি পরিসংখ্যান ব্যুরোর কাছে অনেক ডাটা আছে, কিন্তু সেসব খুবই অনিয়মিত, যে কারণে ব্যবসা বা অর্থনীতি নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া যায় না। বিদেশি বিনিয়োগকারীরাও সিদ্ধান্তহীনতায় ভোগে। এ সময় গভর্নর বলেন, অর্থনীতির বিভিন্ন সূচকে ভালো করছে বাংলাদেশ। ব্যাংকে আমানতের পরিমাণ 11% বেশি বেড়েছে। এটিকে 14 ভাগে নেয়াই এখন টার্গেট। তবে মূল্যস্ফীতি 5% নিচে নামিয়ে আনতে আরও কয়েক মাস লাগবে। বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যু নিয়ে সিদ্ধান্তের বিষয়ে আইসিসি থেকে কোনো নির্দিষ্ট তারিখ জানানো হয়নি বলছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। তবে ভারতে না খেলার বিষয়ে অনড় বিসিবি। তেমনটা হলে বিশ্বকাপে বাংলাদেশের জায়গা নেবে স্কটল্যান্ড, এমন তথ্য দিয়েছে ESPN ক্রিকইনফো। ভারতীয় গণমাধ্যমের মতে টাইগারদের বিশ্বকাপ এখন ঘোর অনিশ্চয়তায়। গত শনিবার 17 জানুয়ারি আইসিসির একজন প্রতিনিধি আসেন, তার সাথে আমাদের ক্রিকেট বোর্ডের একটি প্রতিনিধি দলের বৈঠক হয়। সেখানে আমাদের বিশ্বকাপের পার্টিসিপেশনের জন্য আমাদের যে ভেন্যুর ব্যাপারে ইনফরমেশনটা আমরা বলে দেই যে ঠিক আছে, আমরা যে ভেন্যুতে খেলতে অপারগ এবং অল্টারনেট ভেন্যুর জন্য আমরা রিকোয়েস্ট করি। তাদের প্রতিনিধির সাথে আমাদের বিস্তারিত আলোচনা হয়। ওনারা তখন আমাদেরকে বলেন যে ঠিক আছে, এই ব্যাপারগুলো তারা যে আইসিসিকে অবহিত করবেন এবং পরবর্তীতে ডিসিশন আমাদেরকে জানিয়ে দিবেন। তো এ ব্যাপারে ওনারা কোনো স্পেসিফিক ডেট বা কবে নাগাদ জানাবেন কিছুই বলেননি, শুধুমাত্র বলেছেন যে আমাদেরকে পরবর্তী তারিখটা কবে হবে জানিয়ে দিবেন। জোরালো বিস্ফোরণে কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল। শহরটির সবচেয়ে সুরক্ষিত বিবেচিত শাহরে নাও এলাকার একটি হোটেলে এই ঘটনা ঘটেছে। সেখানে পর্যটক ও বিদেশি কূটনীতিকদের বসবাস। এই ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকজনের প্রাণহানির খবর পাওয়া গেছে, তবে বিস্ফোরণের ধরন কিংবা প্রকৃতি এখনও স্পষ্ট নয়। ঘটনাস্থল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেখানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। এরই মধ্যে হতাহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হচ্ছে। প্রাথমিক তদন্ত শেষে বিস্তারিত জানাবে কর্তৃপক্ষ। গেল বছর কাবুলে ড্রোন হামলার অভিযোগ ওঠে পাকিস্তানের বিরুদ্ধে। এর পরপরই সীমান্ত সংঘর্ষে জড়ায় 2 প্রতিবেশী দেশ। দর্শক, এই ছিল রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।